আজকের এই আলোচনাটি আমাদের কাছে এসেছে ত্রিপুরার রাজ্য আয়ুষ মিশনের সৌজন্যে। আজ আমরা সবাই মিলে এক অতি প্রাচীন কিন্তু আনবিলিভেবলি শক্তিশালী ভেষজকে যেন নতুন করে চিনতে চলেছি, আর তার নাম হল অশ্বগন্ধা। আচ্ছা, ইন্ডিয়ান জিনসিং এই নামটা কি পরিচিত লাগছে? অনেকেই হয়তো শুনে থাকবেন। এই জনপ্রিয় নামটা কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো চলুন আর একদম দেরি না করে সরাসরি এই অসাধারণ গাছটার সাথে পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। তাহলে এই অশ্বগন্ধা আসলে কি? দেখুন, এর বৈজ্ঞানিক নাম হল উইথানিয়া সোমনিফেরা। এটা একটা বহুবর্ষজীবী ভেষজ, মানে অনেক বছর ধরে বাঁচে। তবে এর আরও দুটো খুব প্রচলিত নাম আছে, ইন্ডিয়ান জিনসেং আর উইন্টার চেরি। আর এই নামগুলোই কিন্তু এর নানা গুণের একটা ইঙ্গিত দেয়। গাছটা দেখতে কেমন জানতে ইচ্ছে করছে না? বেশ মজার দেখতে কিন্তু। সাধারণত ৩৫ থেকে ৭৫ সেন্টিমিটারের মতো লম্বা হয়। এর ডালগুলো ধরলে মনে হবে যেন মখমলের উপর হাত বোলাচ্ছেন। বেশ নরম রোঁয়া থাকে। পাতাগুলো একটু ধূসর সবুজ রঙের, আর ফুলগুলো হয় ছোট ছোট সবুজ, অনেকটা ঘণ্টার মতো দেখতে। তবে আসল চমকটা হলো এর ফলে। কাগজের মতো একটা পাতলা আবরণের ভেতরে টকটকে কমলা রঙের ফল হয়। দারুণ না? গাছটাকে তো বাইরে থেকে চেনা হলো, এবার চলুন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা জানা যাক, মানে আমাদের স্বাস্থ্যের জন্য এটা ঠিক কতটা উপকারী। দেখুন, সেই প্রাচীনকাল থেকেই কিন্তু অশ্বগন্ধা বিভিন্ন শারীরিক সমস্যায় ব্যবহার হয়ে আসছে। যেমন ধরুন, খুব ক্লান্তি লাগছে বা শরীরে দুর্বলতা, তখন ২ থেকে ৬ গ্রাম অশ্বগন্ধার গুঁড়ো দুধ বা ঘিয়ের সাথে খাওয়ার প্রচলন আছে। আবার ধরুন, রাতে ঘুম আসছে না বা খুব দুশ্চিন্তা হচ্ছে, এমন সমস্যায় ২ থেকে ৩ গ্রাম গুঁড়ো চিনি, দুধ বা ঘিয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় বলে মনে করা হয়। এমনকি স্নায়ুতন্ত্রের সমস্যা বা ধরুন হাড়ের ক্ষয় থেকে যে ব্যথা হয়, সেক্ষেত্রেও ২ থেকে ৬ গ্রাম গুঁড়ো দুধের সাথে ফুটিয়ে খাওয়ার নিদান দেওয়া হয়। এত সব দারুণ দারুণ গুণের কথা শুনে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে যে রোজকার জীবনে এটাকে সহজে কাজে লাগানোর কোনো উপায় আছে কি? হ্যাঁ, আছে। আর পরের স্লাইডেই আমরা সেই সহজ সমাধানটা দেখে নেব। বাড়িতে এটা ব্যবহার করার একটা কিন্তু দারুণ সহজ উপায় আছে, আর সেটা হলো অশ্বগন্ধার চা বানানো। কিভাবে বানাবেন? খুবই সোজা। প্রথমে আধা কাপ দুধ আর আধা কাপ জল একসাথে নিন। এরপর এতে মেশান ১ চা চামচ অশ্বগন্ধার গুঁড়ো। ব্যাস, এবার শুরু পুরো মিশ্রণটা ফুটিয়ে নিলেই হবে। আর হ্যাঁ, স্বাদটা আরও ভালো করার জন্য কিন্তু একটু এলাচ বা মধুও মিশিয়ে নিতে পারেন। দিনে ২ বার খেলেই যথেষ্ট। দেখলেন তো, একদম সহজ একটা ব্যাপার। তবে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, যে কোনো ভেষজ ব্যবহারের আগে এর কিছু নিয়মকানুন আর সতর্কতা সম্পর্কে জেনে নেওয়াটা ভীষণ দরকার। দায়িত্বের সাথে ব্যবহার করাটাই আসল। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে তা হল কোনো কিছুই অতিরিক্ত ভালো না। বেশি পরিমাণে অশ্বগন্ধা খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যেমন ধরুন ডায়রিয়া, পেটে গণ্ডগোল, এমনকি বমিও হতে পারে। তাই সবসময় নির্দিষ্ট মাত্রা মেনেই এটা ব্যবহার করা উচিত। তো এর ব্যবহার আর সতর্কতা তো জানা হলো, এবার একটু উকি দেওয়া যাক এই উপকারী গাছটা কিভাবে ফলানো হয় আর ওষুধের জন্য কিভাবেই বা একে তৈরি করা হয়। অশ্বগন্ধার চাষাবাদ মূলত দুটো পদ্ধতিতে হয়। একটা হলো বীজ থেকে, আরেকটা হলো কাটিং বা ডাল কেটে লাগানো। দুটো পদ্ধতিতেই কাজ হলেও বীজ থেকে চারা তৈরি করাটাকেই সবচেয়ে ভালো উপায় বলে ধরা হয়। আর এই গাছটা কিন্তু বেশ শক্তপোক্ত, মানে শুকনো পাথুরে মাটি আর বেশ রোদ বা হালকা ছায়াতেও দিব্যি বেড়ে ওঠে। আর এটা শুধু যে ঘরোয়া টোটকা হিসেবেই ব্যবহৃত হয় তা কিন্তু নয়। আয়ুর্বেদে এর একদম আনুষ্ঠানিক প্রস্তুতিও রয়েছে, যেমন অশ্বগন্ধা পাউডার বা অশ্বগন্ধারিষ্ট। এ থেকেই বোঝা যায় যে আমাদের ঐতিহ্যবাহী ঔষধশাস্ত্রে এর গুরুত্ব ঠিক কতটা। এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের এই যে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী জ্ঞান, এই যে ভেষজ উদ্ভিদ, এগুলো আমাদের আজকের এই আধুনিক জীবনযাত্রাকে আরও কতটা সুন্দর, আরও কতটা সমৃদ্ধ করতে পারে। এর উত্তরটা যদি আমরা খুঁজি, তাহলে হয়তো একটা সুষ্ঠু ভবিষ্যতের চাবিকাঠি আমাদের হাতে চলে আসবে। ব্যাপারটা সত্যিই ভাবার মতো, তাই না?